নমস্কার, বেঙ্গল এক্সপ্রেস টিভিতে আপনাদের স্বাগত। আমি শরৎ চক্রবর্তী। যিনি যার সঙ্গে রয়েছি সবাই চেনেন তাকে, বিকাশ ভট্টাচার্য। পুরো নাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আমরা বিকাশদা বলতে অভ্যস্ত, আর বিকাশ ভট্টাচার্য নামে সবাই চেনেন, কিন্তু মাঝের নামটা অনেকেই জানেন না, তো ওই জন্য পুরো নামটা বললাম। আমরা এই সাক্ষাৎকার নেওয়ার আগে উনি বলছিলেন যে আজকে একটা প্রিমিয়ার ছিল যত কাণ্ড কলকাতাতে, অনিক দত্তের ছবি। উনি দেখতে যেতে পারলেন না, সারাদিনে এত ব্যস্ততা, এত মামলা মোকদ্দমা, পাশাপাশি তিনি একটি রাজনৈতিক দলেরও মুখপাত্র, মানে মানে মুখ। সব মিলে আপনার মনে হয় যে এই যে সিনেমা দেখতে পারলেন না, এটা কি শুধু অনিক দত্তের ছবির জন্য, না এমনি বাংলা ছবির জন্য আপনার কোনো আক্ষেপ রয়েছে, মানে সিনেমা না দেখার আক্ষেপ? সাধারণভাবে সিনেমা দেখার সময় হয় না, কিন্তু অনিক দত্ত তো বর্তমান চলচ্চিত্র জগতে একটা ব্যতিক্রমী চরিত্র। তার উপরে শাসক দলের প্রতিনিয়ত আক্রমণ, সেজন্যই তার এই ছবির যত কাণ্ড কলকাতাতেই এটা দেখবার একটা আগ্রহ ছিল। উনি আমাকে বলেছিলেন, যেতে পারলাম না, পরে দেখব। কিন্তু এই সমস্ত ছবি যা প্রকৃতপক্ষে মেধা এবং বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটায়, যা দিয়ে বাংলা চলচ্চিত্র পৃথিবীর বুকে পরিচিত, সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, এদের ছবি তো নিছক বিনোদনের ব্যাপার ছিল না, এই ছবির পেছনে একটা জীবন বোধ ছিল। সেই ছবিকে সরকার দমিয়ে রাখার জন্য অনেক রকম কুপ্রয়াস নিয়েছেন, আপনারা দেখেছেন। এর আগেও ওর ভূতের ভবিষ্যৎ ছবিটাকে নিয়ে গণ্ডগোল করা হয়েছিল। তারপর মামলা আমরা করি, মামলায় জিতি এবং আদালত থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে জরিমানা আরোপ করেছিলেন। এতৎ সত্ত্বেও এই রাজ্যের সরকার, তারা ন্যূনতম গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করেন না। তাই সরকার বিরোধী যে কোনো কণ্ঠ যা মানুষকে নতুন করে ভাবতে শেখায়, সেটাকে দমন করার একটা চেষ্টা এদের আছে। তার আরেকটা প্রকাশ হচ্ছে এই অনিক দত্তের ছবির জন্য তারা বিভিন্ন প্রদর্শন কক্ষ বা প্রদর্শন হলও পাচ্ছেন না বলেই শুনলাম। তো যাই হোক, এই ছবি মানুষ দেখবেন, এটা আমার বিশ্বাস। এই যে আপনি শুধু যতকাণ্ড কলকাতাতে অথবা ভূতের ভবিষ্যৎ এগুলি নিয়ে বললেন, কিন্তু অনিক দত্তের খুব দারুণ ছবি, যেটা সত্যজিৎ রায়কে নিয়ে, তার উপরে অসাধারণ ছবি। সেই ছবি তো ইতিমধ্যেই খ্যাতি পেয়েছে। সেই ছবি অপরাজিত, হ্যাঁ, অপরাজিত ছবিটা অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত ছিল। সরকারের উচিত ছিল দায়িত্ব নিয়ে ট্যাক্স ফ্রি করে এই ছবি দেখানো, কেন ছবিটা একটা ঐতিহাসিক দলিল। অপরাজিত একটা ঐতিহাসিক দলিল, সেটা মানুষের কাছে শিক্ষণীয় করবার দায়িত্ব সরকারের ছিল, কিন্তু এই সরকার তা তো করবেন না, সেই জন্যই তারা করেননি। কিন্তু বহু মানুষ দেখেছেন, এবং বিভিন্ন মাধ্যম আছে আজকাল, বৈজ্ঞানিক পদ্ধতিতে বিভিন্ন মাধ্যম তৈরি হয়েছে, তার মধ্য দিয়ে বহু লোক অপরাজিত দেখেছেন, ভূতের ভবিষ্যৎ দেখেছেন, এবং আগামী দিনে এইরকম গুণমানের ছবি আরও হবে, এটা আমরা আশা করব। বিকাশ দা, আপনি তো সরকারের মানুষ, সরকারের লোক ছিলেন। আমি যদি বলি বামফ্রন্টের একটা আপনি লোক, মেয়রও ছিলেন। আমি বলছি আগে নাটক এবং সিনেমায় সমাজের একটা প্রতিবাদের প্রকাশ ঘটতো ব্যাপকভাবে। উৎপল দত্ত থেকে শুরু করে সৌম্য মিত্র, তারপরে দিকে এমনকি রুদ্রপ্রসাদ, বিভাস চক্রবর্তী, অরুণ মুখোপাধ্যায়, যত নাট্য ব্যক্তিত্বরা, তারা যেমন নাটকের মধ্যে দিয়ে সমাজকে তুলেছেন, সমাজের ওই প্রতিবাদের দিকটা। আর সিনেমা তো মাঝে মধ্যে দেখা গেছে তার। কিন্তু সাম্প্রতিককালে আমরা সরকার বিরোধী বা সরকারের এত দুর্নীতি কার্যকলাপ, প্রায় মানে আকাশ ছোঁয়ার দুর্নীতি, কোনো কিছুতে তার প্রকাশ, এটা কি ভয়ে, না তারা বিক্রি হয়ে গেছে? প্রথমত আমি আপনার সঙ্গে সহমত হলাম না যে কোনো কিছু প্রকাশ হচ্ছে না। সাম্প্রতিককালে আমি বেশ কয়েকটি নাটক দেখেছি, নাট্যকাররা আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, সেখানে রীতিমতোভাবে সরকার বিরোধী, মনুবাদ বিরোধী, সরকারের শিক্ষার দুর্নীতি সংক্রান্ত এবং তা নিয়ে প্রতিবাদ বিভিন্নভাবে কিন্তু মঞ্চস্থ হচ্ছে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে সেই সমস্ত ছবি বা নাটক যখন মঞ্চস্থ হচ্ছে, সেখানে এক নির্দিষ্ট অংশের দর্শক ছাড়া খুব একটা ব্যাপক দর্শক সমাগম হচ্ছে না। তার কারণ যে এরা ভালো হলও পাচ্ছে না। একাডেমিটাকে নতুন করে সাজানো, তার এসি, তার ইলেকট্রিক সিস্টেম থেকে ভালো করা, সেই জন্য সরকার কোনো অর্থ দিচ্ছে না, দেবেও না, আশা করি না। অতএব একদল মানুষ যেমন ভয়ে ভীতিতে সরকারের সঙ্গে হ্যাঁতে হ্যাঁ করছেন, নাতে না করছেন,
কিন্তু আরেক দল মানুষ আছেন যা স্বভাবতই বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের উত্তরাধিকার, তারা কিন্তু প্রতিবাদী নাটক করছেন। চলচ্চিত্রে খুব একটা দেখছি না, ওই ব্যতিক্রমী অনেক দত্তমশাই ছাড়া। অবশ্য আমি খুব কম দেখি, অন্য পরিচালকরা যদি তাদের ছবি আমি না দেখে থাকি ক্ষমা করে দেবেন, ক্ষমা করে দেবেন, কিন্তু স্বাভাবিকভাবেই তেমন দেখছি না। তবে কিছু কিছু নাটক হচ্ছে যা ভিন্ন স্বাদের এবং প্রতিবাদী। ধরুন এই মুহূর্তে যদি মানে আপনার বাম সরকারই যদি ক্ষমতায় থাকতেন, তাহলে আমি এই মূলত সিনেমা বা চলচ্চিত্র নাটক এই বিষয়টার মধ্যে যত বেশি সরকারির আগ্রাসন এসে গেছে, তা সেটা কি মনে হয় তা থেকে মুক্ত থাকতে পারতো বামফ্রন্ট সরকার? নিঃসন্দেহে বামফ্রন্ট আমলে আপনারা যারা দেখেছেন, এই যে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল, এটা তো বামফ্রন্ট আমলেই তৈরি হয়েছিল যদি ভুল না করে থাকি। সেখানে যে সমস্ত গুণমানের ছবি দেখানো হতো, যে সমস্ত গুণমানের চলচ্চিত্র শিল্পর সঙ্গে যুক্ত পণ্ডিতেরা আসতেন, আলোচনা করতেন ইত্যাদি, সেসব বন্ধ হয়ে গেছে। এখন সবটাই বাণিজ্যিকীকরণ হয়েছে। আর তখনও খোলামেলা অনেক নাটক হয়েছে, অনেক লেখা হয়েছে, ব্যতিক্রমে দু চারটে যে ভুলভ্রান্তি হয়নি তাও বলছি না। সেটা একদল কিছু অত্যুৎসাহী মানুষের কারণে হয়েছে, এবং স্বাভাবিকভাবে বামফ্রন্ট সরকারের নীতিগতভাবে তারা কোনো ভিন্ন কণ্ঠর ওপর জবাবদিহি বা কী বলে ছড়ি ঘোরানোর ব্যবস্থা করেননি। আমি এখন সম্প্রতি খুব বিতর্ক সৃষ্টি হয়েছে যে দেব যেহেতু একটি রাজনৈতিক দলের নেতা এবং সাংসদ, সেই কারণে তার প্রভাবে তার ছবি রঘু ডাকাত প্রায় 150 হলকে কবজা করেছে এবং প্রাইম টাইমে। অন্যরা অনেক সেই তুলনায় মানে ডিপ্রাইভ। এইটার প্রতিবাদ বা একজন নাগরিক হিসেবে আপনি কি বলছেন? আমি তো ব্যক্তিগতভাবে মনে করি এটা অত্যন্ত অন্যায়। সরকার তাকে সরকারি নির্দিষ্ট নিয়ম মেনে সমস্ত রকম মানুষ, পরিচালক, নাট্যকার, তাদের সমানই সুযোগ দিতে হবে। যারা দর্শক বা শ্রোতা, তারা গ্রহণ করার মধ্য দিয়ে প্রমাণ করে দেবেন কোনটা তাদের কাছে গ্রহণযোগ্য, কোনটা গ্রহণযোগ্য নয়। সরকারের এখানে নিয়ন্ত্রণ থাকাটা ঠিক নয়। এখানে যা হচ্ছে, যার ফলে গুণমান অনেক নেমে যাচ্ছে। আপনারা দেখবেন, আমি দেখি না, দেখার সময় হয় না, ধৈর্য হয় না, তবু কখনো কখনো হঠাৎ যদি আপনি টেলিভিশনে ব্রাউজ করি কোনো এক সময় বসে, যে সমস্ত সিরিয়াল হয়, তো মধ্যযুগীয় চিন্তা চেতনা সেই সমস্ত সিরিয়ালের মধ্যে দিয়ে প্রভাবিত হচ্ছে। এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি তার দলের লোকদের দিয়ে টলিউডটাকে সাংঘাতিকভাবে কী বলবো, নিয়ন্ত্রণে রেখেছেন, অনৈতিক নিয়ন্ত্রণ, যার ফলে যারা স্বাধীনভাবে কাজ করবেন তারাও কাজ করতে পারছেন না। এমনকি অনেকে যারা দিদির অনুগামী বলে বাজারে ঘুরে বেড়ান, তারাও যখন স্বাধীনভাবে কোনো কাজ করতে চান, কাজ করতে পারছেন না। যার ফলে চিন্তা চেতনার ক্ষেত্রে একটা অবমূল্যায়ন, অবনয়ন প্রবল পরিমাণে হচ্ছে এই আমলে। বাম আমলের নানা ঘটনার পরিপ্রেক্ষিতে বা দুর্নীতি এইসব শব্দ ব্যবহার করে 34 বছরের শাসনকে শেষ করা হয় এবং সেখানে বামপন্থীরাও সে পরিবর্তনের কিছু বামপন্থী সে পরিবর্তনে সামিল হয়েছিল। এটাকে আপনি কীভাবে দেখেন? দেখুন, বামপন্থা একটা আদর্শ, যে আদর্শ সহজ পথে তাকে চলে না, অনেক কঠিন পথের মধ্যে দিয়ে আপনি এগোতে হয়, ওই কণ্টকাকীর্ণ পথের মধ্যে দিয়ে এগোতে হয়। এবং বামপন্থার যে মূল লক্ষ্য, সেই লক্ষ্যটা সহজেই অ্যাচিভ করা যায় না। যার ফলে যারা একসময় ভেবেছিলেন যে বামফ্রন্ট সরকার আছে, বামফ্রন্ট পন্থীদের সঙ্গে থাকলে তারা সুযোগ সুবিধা পাবেন, তারা হয়তো তাদের পছন্দ মতো সুযোগ সুবিধা পাননি, কেন একটা নিয়মের মধ্যে চলতে হতো। আজকাল দেখি কিছু কিছু শিল্পী বলেন যে অমুক ভীষণ অহংকারী ছিলেন, আমাদের পাত্তা দিতেন না, অতএব এখন দিদি আমাদের কাছে ডেকে আদর করছেন। এই যদি শিল্পীদের এই মানসিকতা হয়, তারা কারা ক্ষমতায় থাকবেন, তাদের পাত্তা পাবেন কি পাবেন না, তার উপর তাদের যদি গুণমান নির্ণয়ের প্রশ্ন আসে, তাহলে বুঝতে হবে সেই শিল্পীরা তো শিল্পের অমর্যাদা করছেন। শিল্পীরা তো শিল্প সবসময় শাসক এবং শাসনকর্তাদের ঊর্ধ্বে তাদের মেধা প্রকাশ করবেন, সেটা তো হলো না। সেই জন্যেই আজকাল অনেকেই যখন বলছেন না, আমি মনে মনে খুশি যে তাহলে সেই সময়ের মুখ্যমন্ত্রী অন্ততপক্ষে এই ধরনের তোষণ এবং পোষণের সঙ্গে যুক্ত ছিলেন না। আমি একটু প্রসঙ্গ এতেই আসছি, আপনার এই প্রসঙ্গে থাকবো। একসময় জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী করার ক্ষেত্রে
পলিট ব্যুরোর বরিষ্ঠতা পাওয়া যায়নি এবং সেটাকে বলা হয়েছিল ঐতিহাসিক ভুল। আপনার কি মনে হয় যে 11 সালে 2011 যে পরিবর্তন, সেটাও কি একটা ঐতিহাসিক ভুল? দুটো তুলনা ঠিক হলো না। প্রথম কথা, না, দেশ আমি এই কারণে বলছি বিকাশ দা, অনেকে বলছেন যে মানুষ মমতা ব্যানার্জিকে চিনতে ভুল করেছে। সবচেয়ে বড় ভুল চিনতে ভুল, যে মমতা ব্যানার্জিকে দেখে পরিবর্তনের যে হাওয়াটা উঠেছিল এবং ক্ষমতায় এসেছিল তৃণমূল, সেটা আজকে মানুষ রিয়েলাইজ করছেন নাকি যে সেটা বড় ভুল, আর ওই একটা ঐতিহাসিক ভুল তাকে ক্ষমতায় নিয়ে আসে। 2011 সালের পরিবর্তন পশ্চিমবঙ্গের সর্বনাশের যাত্রা শুরু। পশ্চিমবঙ্গ শিক্ষাগত, সংস্কৃতিগত সব দিক থেকে ভারতবর্ষের কাছে একটা সম্মানীয় জায়গা ছিল। মানে আমাদের পুরনো কবি বলেছিলেন না, সেটাই ছিল আসল বাংলার পরিচয়, যে হতে পারি দীন মোরা কভুনই হীন। আমাদের দীনতা থাকতে পারে, দারিদ্র্য থাকতে পারে, কিন্তু আমাদের যেটা ছিল গর্বের তা হচ্ছে আমাদের শিক্ষা, আমাদের রাজনৈতিক আচার আচরণ এবং আমাদের শিল্পকর্মে তার প্রকাশ। 2011 সর্বনাশের শুরু সেইখান থেকেই, যে ভাষা প্রয়োগ, শারীরিক ভাষা, বিভিন্ন শিল্প মাধ্যমকে ব্যবহার করে আত্মপ্রচারের যে প্রবণতা, এটা পশ্চিমবঙ্গের সম্মানকে ধুলায় লুটিয়ে দিয়েছে। সুতরাং 2011 ইতিহাসে লেখা থাকবে পশ্চিমবঙ্গ সর্বনাশের যাত্রা শুরু। এবং দেখতে পাচ্ছেন আজকে সেটা এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে শিক্ষক এবং শিক্ষা পদ বিক্রি হচ্ছে। এটা ভাবা যায় পশ্চিমবঙ্গে, যে তুমি টাকা দিলে পরে তুমি শিক্ষকের পদ চাকরি পাবে, এবং সেটা করার জন্য রাজ্যে পুরো মন্ত্রিসভা তারা পরিকল্পনা করছেন, সেটা কার্যকর করছেন। এ তো ভাবা যায় না। বিদ্যাসাগর, রামমোহনের কথা যখন ভাবি, রবীন্দ্রনাথের কাছে ভাবি, তখন আমরা কোথায় পৌঁছে গেলাম, কোথায় কোথায় পৌঁছে গেলাম। সুতরাং আমি প্রত্যেককে, যারা 2011 পরিবর্তনের শরিক হয়েছিলেন, তাদের প্রতি আমার করুণা ছাড়া আর কিছু হয় না। না, আপনারা এই আবার নতুন একটা পরিবর্তন চাইছেন এবং বিজেপিকে আটকানোর জন্য আপনার বিজেপি বিরুদ্ধে যে আন্দোলন করে যাচ্ছেন, এর ফলে কি তৃণমূলকে আবার 26-এ তার আবার সরকার গড়ার সুযোগ করে দিচ্ছেন কিনা? এটাকে আত্ম উপলব্ধির মধ্যে পড়ে আমি কিনা? আপনাকে বলি, এইরকম একটা ন্যারেটিভ তৈরি করছে দক্ষিণপন্থী প্রচার মাধ্যম। আপনি জানবেন, এটা নতুন কথা নয়। 90 দশক থেকেই নোয়াম চমস্কি বারবার বলছেন যে বর্তমান পৃথিবী নিয়ন্ত্রিত হচ্ছে মিডিয়া ব্যারনদের দ্বারা, মিডিয়াক্রেসি। তিনি বলেছেন দ্যার ইজ নো ডেমোক্রেসি বাট মিডিয়াক্রেসি, এবং তারাই মানুষের মতামত তৈরি করছে। আপনি দেখবেন একটা ধারাবাহিক প্রচারের মধ্য দিয়ে এই তৃণমূলে মমতার উত্থানের পেছনে যে কাহিনী, আমি প্রথম দিনই বলেছিলাম যে যে নিজেকে সততার প্রতীক বলে বিজ্ঞাপিত করেন, সবচেয়ে অসৎ সে। এবং পরবর্তীকালে যার ফলে সুপ্রিম কোর্টে সারদা মামলা টামলা ইত্যাদি হয়। কিন্তু মিডিয়া কি ব্যাপক প্রচার করেছিলেন। মিডিয়া এমন একটা ভাবমূর্তি তৈরি করেছিলেন যে সাধারণ মানুষ, গরিব মানুষ মুখে এই তো আমাদেরই লোক। তার মধ্য দিয়ে মানুষ প্রতারিত হয়েছেন। আর একবার ক্ষমতায় আসার পর দক্ষিণপন্থীরা সবসময় কিন্তু ক্ষমতার সিঁড়িটাকেই ব্যবহার করেন বিরোধী কণ্ঠকে ধ্বংস করার প্রচেষ্টার মধ্যে দিয়ে। এই নির্বিচারে কি আক্রমণ হয়েছে আপনারা তো জানেন 2011 পর। আমি তো তখন একটা সংগঠন তৈরি করে গণতান্ত্রিক অধিকারের জন্য পশ্চিমবঙ্গের প্রান্তে প্রান্তে ঘুরে বেরিয়েছি। কি আক্রমণ মানুষের উপরে, ভয়ে লোকে বেরোতে পারত না। এমনকি আমার উপরেও তো আক্রমণ হয়েছে কয়েক জায়গায়, সে কথা নাই বা বললাম। তো এই যে একটা নিরন্তর প্রচার, আজকে ধরুন এই সোশ্যাল মিডিয়া হওয়াতে আপনাদের মতো কিছু স্বাধীন মত প্রকাশের মাধ্যমকে আপনারা সুযোগ করে দিচ্ছেন, পাল্টা প্রচার হচ্ছে। তাতেই মূল প্রচার মাধ্যম আতঙ্কিত, এবং তাই দেখবেন বলে যে আগে তো এইসব ছিল না। তার মানে আগে ওদের একচেটিয়া প্রচারটাই গ্রহণযোগ্য ছিল, মানুষ পাল্টা করতে পারতো না। এখন মানুষ